পশ্চিম মেদিনীপুরের গড়বেতাটাও, আর ঠিক তার কাছেই গনগন। আর এই গড়বেতাই বকরাক্ষসের দেশ নামে পরিচিত। মহাভারতের যুগের বকরাক্ষসের হাড় নাকি এখনো গনগনির খুলায় পাওয়া যায়। আমরা সেখানে কখন পৌঁছলাম আর গিয়ে কি কি দেখলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন গল্পটা প্রথম থেকে শুরু করি। কলকাতা থেকে দূরত্ব 178 কিলোমিটার, গাড়িতে ঘন্টা 2। তবে আমরা সেদিন যাত্রা শুরু করেছিলাম বিষ্ণুপুর থেকে। সেদিন তার আগে আমরা বনলতা রিসর্ট, জয়পুর জঙ্গল, বিষ্ণুপুরের সমস্ত হেরিটেজ মন্দির সব কিছু ঘুরে তারপর রওনা দিয়েছিলাম গনগনির উদ্দেশ্যে, যেগুলো আমি প্রথম ও দ্বিতীয় এপিসোডে দেখিয়েছি। আকাশে ছিল প্রচণ্ড মেঘ। কিছু দূর গিয়েই আমাদের দাঁড়াতে হয়, কারণ আমাদের প্রত্যেকের রেইনকোট পরা ছিল না। সামনে তুমুল মেঘ, মারাত্মক মেঘ, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা সেজন্য দাঁড়ালাম। আমারই রেইনকোট পরা আছে, আমি রেইনকোটটা খুলিনি। আসলে খুব অস্বস্তি হচ্ছে, তাও এখন সবাই রেইনকোট পরবে। আর তারপর আমাদের এখান থেকে গন্তব্য গনগনি। দূরে একটা বেশ সুন্দর, বহু পুরনো প্রাচীন একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি। এরই মধ্যে বৃষ্টি বেশ ভালো জোরে চলে আসে, কিন্তু আমাদের যে গনগনি যেতেই হবে, কারণ আমাদের একদিনের ট্রিপে এটাই ছিল শেষ আর মূল আকর্ষণ। বিষ্ণুপুর থেকে গনগনির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমরা 3:20 নাগাদ বিষ্ণুপুর থেকে গনগনির উদ্দেশ্যে রওনা দিই। এমন ওয়েদারে বাইক চালাতে চালাতে ভাবছিলাম, যদি গনগনি অবধি বৃষ্টি না কমে, ওয়েদার যদি আরও বিগড়ে যায়, তাহলে আমাদের যাওয়াটাই হয়তো বেকার হয়ে যাবে। তবে আমাদের ভাগ্য অতটাও খারাপ ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমরা মেঘ, বৃষ্টি সব কিছু অতিক্রম করে আবার শুকনো জায়গায় চলে আসি, মেঘকে পিছনে ফেলে। এপাশে দেখলাম তেমন বৃষ্টিই হয়নি। এটা দেখে খুবই ভালো লাগছিল যে যাক, আমরা অন্তত যখন যাচ্ছি জায়গাটা ভালো করে দেখতে পারবো। আর ঝড় বৃষ্টি যত যাই হয়ে যাক, আমাদের এনার্জি কখনোই কারো একটুখানি কমেনি। সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে আমাদের আর 2 রাইডার আমাদের সামনে যখন যে চ্যালেঞ্জে এসছে, আমরা সেটা খুব আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করেছি। এরই মধ্যে দেখলাম গনগনির রাস্তা। এই যে এই দিকেই হচ্ছে গনগনি। আমরা গুগল ম্যাপ অনুসরণ করেই গনগনির দিকে যাচ্ছিলাম। আগেও যে ডান দিকে রাস্তাটা চলে গেল, ওটাতেও গনগনি পিকনিক স্পটে যাওয়া যায়। দূরে একটা গেট দেখতে পেলাম, বুঝতেই পারলাম ওটাই হবে গনগনির পিকনিক স্পট। এতদিনে ফটোতে দেখা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির ঝলক তখন থেকেই চোখে পড়া শুরু হয়ে গেছিল। অবশেষে আমরা গনগনি এসে পৌঁছলাম। এখন কটা বাজে ভাই? পুরো 4টে, একদম ডট 4টে বাজে। আমরা এখন গনগনি এসে পৌঁছেছি। বাইকটা রাখার পরে সামনেই চোখে পড়ছিল যে কারণে গনগনিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, সেই সব দৃশ্য। যাওয়ার জন্য তস সইছিল না, কিন্তু আমাদের ড্রেসপত্র রাখার ছিল। সামনেই একটি চায়ের দোকানে কথা বলে আমাদের ড্রেস, হেলমেটগুলি রাখলাম। গনগনি এসে সব ড্রেস চেঞ্জ হয়ে গেল। আমাদের ড্রেস চেঞ্জ হয়ে একদম একদম একদমই তাই। এখানকার মানুষ খুব ভালো। এটি হলো গনগনি রিসর্টের গেট। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারেন। খুবই ভালো পরিবেশ। আমাদের এবার নিচে নেমে জায়গাটি সামনাসামনি দেখার পালা। এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে নেমেই আমরা ওই জায়গাটাতে পৌঁছতে পারবো। চারিদিকে লাল গেরুয়া মাটির পাহাড়ের ভাস্কর্য। আমাদের মধ্যে সব থেকে ফার্স্ট এই যে মিস্টার অনো দৌড়ে দৌড়ে নেমে গেল সবার আগে, আর ওর পিছু নিলাম আমি। আসলে আমাদের কারোরই তস হয়েছিল না একদমই। ওকেই তো বললাম, ব্রেকটা দেখলে দেখিস। ওঠার সময় ভাই আমি এই স্পিড দেখতে চাই অনর। প্লাস 4:15 বাজে আমরা গনগনি এসে পৌঁছেছি। সত্যি গ্র্যান্ড ক্যানিয়ন বাংলা। কেন বলা হয়, নিজের স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। সামনে একটা ঝর্ণা দেখাচ্ছি। এই যে ছোট ছোট পাহাড়, এরই মাঝে দেখলাম একটা জলের নালা চলে গেছে।
আর জলটা ছিল খুবই পরিষ্কার স্বচ্ছ, এই জন্য দেখেই মনে হচ্ছিল এটা কোনো ঝর্ণার জলই হবে। তো অনেক দূর এসছি, অনেক বৃষ্টি, কাদা, বালি সব বেরোতে হয়েছে, এই জন্যই আমরা প্রত্যেকে ওখানে জুতোগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ জুতোর মধ্যে অনেক বালি ঢুকে গেছিল। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। অ্যারিজোনার জায়গায় গনগনি আর কলোরাডোর জায়গায় শিলাই নদী। মেদিনীপুরের গড়বেতার কাছে গনগনিতে নদী পার ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে বিস্তৃত জারভাইনি। ছোটোখাটো ক্যানিয়ন বললেও ভুল হবে না। আগুন রাঙা লাল রূপসী বাংলা। কথিত আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। লোককথা, একদিন যুধিষ্ঠির নদীর পাড়ে এক ব্রাহ্মণকে বসে কাঁদতে দেখেন। যুধিষ্ঠির তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, নদীর ওই পাড়ে এক রাক্ষস আছে, নাম বক। সে প্রতিদিন একজন করে গ্রামের মানুষকে আহার হিসেবে গ্রহণ করে। আজ তার পালা। যুধিষ্ঠির এই কথা শুনে রেগে যান এবং রাক্ষসকে বধ করার জন্য ভীমকে পাঠান। প্রবল যুদ্ধ হয় বক রাক্ষস ও ভীমের মধ্যে। এই যুদ্ধের ফলেই এই গনগনির ক্যানিয়নের সৃষ্টি হয়। শুধু লোককথাই নয়, ঐতিহাসিক গুরুত্বও কম নয় এই জায়গায়। চুয়ারলাইক বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন গনগনির গভীর শালবন। রপ্ত করেছিলেন গেরিলা যুদ্ধ কৌশল। ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। ইংরেজ বাহিনী কামান দেখে জ্বালিয়ে দিয়েছিল গোটা শালবন, তবু দমানো যায়নি অচলকে। চোরা গুপ্তা আক্রমণ চালিয়ে যান তিনি, অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। বগড়ির শেষ রাজা ছত্রসিংহ ধরিয়ে দেন অচলদের। এই গনগনির মাঠেই নাকি অচল ও তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ইংরেজ। নদীর ক্ষয়ের ফলে ল্যাটেরাইটে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে গনগনিতে। আমি ওই জায়গায় গিয়ে একটু ছোটাছুটি করছিলাম। আসলে কোনো জিনিস একদম স্বাভাবিকভাবে দেখতে একদমই ভালো লাগে না। দূরের একটা ছোট পাহাড়ে আমার বন্ধুকে ক্যামেরা হাতে থামিয়ে আমি দৌড়ে গেছিলাম ওইখানে। আসলে ওই গুহা মতো জায়গাটায় ওখানে দেখছিলাম ম্যাক্সিমাম জনই গিয়ে ফটো তুলছে, তো আমিও ওখানে দৌড়ে গেলাম ফার্স্টে, আর তারপর আবার ওপাশে গেলাম। আসলে ভিডিওয়ে অতটা ঠিক বোঝাতেও পাচ্ছি না আমি, এই জায়গাগুলি কিছু কিছু খুবই খাড়াই, আর সেখানে এক চান্সে ওঠাটা বেশ কষ্টকর। তো সেইখানে এক চান্সেই আমি ওঠার চেষ্টা করছিলাম প্রতিবার, আর এগুলি করে বেশ মজা লাগছিল। ছোটোবেলায় ফিরে গেছিলাম এক কথায়। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় গনগনির রূপ সবচেয়ে সুন্দর। ফটোগ্রাফির আদর্শ পরিবেশ। গিরিখাতের হরেক শেডের লাল, তার উপর সবুজ ঘাসের জাজিম। রঙের এক অদ্ভুত বাহার এখানে। দুর্দান্ত সৌন্দর্য নিয়ে গনগনি যেন বলছে, কল্পলোকের নয়, আমি মর্তের সুন্দরী। এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা হচ্ছে দূর থেকে, এবার ছিল তার আসার পালা। কিচ্ছু হবে না, তুমি তোমার সবথেকে কম বয়স, তোমার এবার কে ধরবে? তুমি আমাদের ধরবে। সাব্বাস অনু, তাড়াতাড়ি আসতে হবে। ও কি কোথায় দেখতে পাচ্ছি না। গনগনি ঘুরছি। একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল, তো বৃষ্টিটা এখন আর নেই, তো সেই জন্য এটা মানে সত্যি এটা ভালো সংবাদ বলা যেতে পারে, এই জন্য বেশিক্ষণ ধরে থাকতে পারছি আর কি। অনেকটাই ফটো টটো তুলছি সাথে। মোটামুটি অনেকটাই এক্সপ্লোর করেছি। ওপাশে আরও এরকম গিরিখাত টাইপের রয়েছে, তো এবার যাবো ওদিকটায়।
পাথুরে পথ পেরিয়ে নেমে আসা যায় নদীর পাড়ে, আর সেখানে যেতে গিয়েই দেখা মিলল এক গাছে। কি আছে এখানে? অলকা সহেলি স্মৃতি রয়েছে এখানে, তাই তো? আগে যখন এসেছিল এই যে সব প্রেমের স্মৃতি রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই তো, A+S, তাই তো। কোথায়? তাই তো, এই রে বাবা, তাই তো। এই অনর, ওটা সম্রাট আর আমি যেটা দেখালাম। এই অনর গার্লফ্রেন্ডের নাম কেন ভুলে গেছি। এই অনর কি জানো, জায়গা বাদ দেবো না। এই যে এবারে যাচ্ছি নদী দেখতে। সময় পেলেই এরকমই আমরা একে অপরের পেছনে লাগি। আচ্ছা যাই হোক, সামনে এই নদীর নাম শিলাবতী, স্থানীয় নাম শিলাই। বাঁধনহারা বেনির মতো এঁকে বেঁকে চলেছে। পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের ওপর দিয়ে এঁকে বেঁকে দ্বারকেশ্বর নদের সাথে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে পড়েছে। শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব রূপ দেখা যায়। অনেক পাখি দেখা যায় এই সময়। আবার গরমকালে নদীটি হেঁটে পার হয়ে যাওয়া যায় ওপারে সহজে। নদীর ওপারে দাঁড়িয়ে গনগনির দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল কথাটি বেশ অনুভব করা যায়। নদীর ওপারের গ্রামের নাম ভিকনগর। গ্র্যান্ড ক্যানিয়ন দেখা কমপ্লিট। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে অবধি মনে হয় না যে আমার চার্জ থাকবে ফোনে, যদি থাকে কোলাঘাটটাও দেখাবো। তো খুব ভালো লাগলো আজকের ট্রিপটা, ভালো এনজয় করলাম, সব কিছুই ঘুরতে পেরেছি। জানি না এত কিছু কিভাবে সম্ভব, মাঝে বহুত মানে এত বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে যে বুঝতে পারিনি যে সব কিছুই আমরা টাইমের মধ্যেই কভার করতে পারবো। তো অ্যাট লাস্ট পেরেছি, এটা মানে আমাদের ভাগ্য বলা যায়। তো ঠিক আছে, নেক্সট আবার কোলাঘাটে গিয়ে দেখাবে। তবে হ্যাঁ, তার আগে আমরা যে চায়ের দোকানে সব কিছু রেখে এসেছি সেখানে যাব, সেখানে কিছু খাবো, তারপর ওখান থেকে বাইক চালিয়ে সোজা কোলাঘাট। চলো। এবার ছিল সিঁড়ি দিয়ে ওঠার পালা। আমি ঠিক করলাম আমি দৌড়েই উঠবো। ভাগ মিলখা, ভাগ মিলখা। দুটো ধাপ আছে, একটা ধাপ শেষ করে আবার একটা ধাপ এবার শুরু করছি। আবার ভিজুয়ালে বাইরে চলে গেছিস? হ্যাঁ, না না, ছুটে এসছি এতগুলো সিঁড়ি। ওরে বাবা, আপনি শেষ। এই যে নদী, নিচ থেকে নদী অবধি। গনগনি থেকে আমাদের এগিয়ে দিতে আসছে আরো 4 জন বন্ধু, বিশ্বস্ত বন্ধু সব থেকে। ঠিক আছে, অনেকে এসছে। ঠিক আছে, টাটা, আবার পরে আসবো আবার। হঠাৎই কেন জানি না আমার পিছু নিয়েছিল ওরা 5-6 জন। আমার এবার গন্তব্য ছিল সেই চায়ের দোকান, আর দেখছিলাম ওরা আমার পিছু ছাড়ছে না। নিশ্চয়ই কোনো আশা নিয়েই তারা আসছে, এটা বুঝতে পারছিলাম। আমাদের পুরো রাস্তা এগিয়ে দিয়ে এসছে। ঠিক আছে, 1 2 3 4 5 জন এসছে এগিয়ে দিতে। ঠিক আছে, একটা ব্যবস্থা করছি আমি। যারা এতটা পথ আসলো, হ্যাঁ বাইরে যাও, বাইরে যাও, না তো ওরা ভেতরে ঢুকে যাবে। দেখা যাক আমার না কামড়ায়। সম্রাট বাইরে যাও, সম্রাট বাইরে যাও। ক্যাচ ধরছে তো। ও কালো চাকরি, সম্রাট দা জল এসে গেছে। আমরা ওখানে কিছুক্ষণ বসলাম আর চা বিস্কুট টিস্কুট খেলাম। তারপর দেখলাম বাবা রে বাবা, খেয়ে দিয়ে রিল্যাক্স করছি। ওরা কত অল্পতেই খুশি, দেখেও ভালো লাগে। এবার ফেরার পথ নির্ধারণ করছিলাম। এখন আমরা চায়ের দোকানে বসে ঠিক করছি কোন রোড ধরে যাওয়া হবে। তো একটা রোড হচ্ছে 195 কিলোমিটার, আর একটা 162। তো 162টা যেটা দিয়ে এসছি আমরা, সেটা তো অত্যন্ত খারাপই ছিল। তো আমরা ডিসিশন নিচ্ছি এখন 195 ধরে
মানে ওটা ঘাটাল পাঁশকুড়া হয়ে যেতে হবে, কোলাঘাট হয়ে। তো দেখা যাক, ওটা ধরেই হয়তো যাবো। আমরা ওখানে যে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে নিশ্চিন্তে ঘুরে আসতে পেরেছি প্লাস ওখানে খেয়েছি, সেটা হলো এটাই। ফেরার সময়ও ওদের আর একটা ভিডিও করে নিয়েছিলাম। ভাবছিলাম যে ওরা কেন হঠাৎ আমার পিছু নিল, আর একসঙ্গে প্রায় 4-5 জন, কোনো ঝামেলা করেনি। ওরা কি সুন্দর মিলেমিশে থাকে ওখানে। তো হাল একদম খারাপ। এবার রওনা দেবো কোলাঘাট, আমাদের ডেস্টিনেশন। পাঁশকুড়া ঘাটাল হয়ে তারপর যাব কোলাঘাট। জায়গাটা ছেড়ে একদমই আসতে ইচ্ছা করছিল না। শেষে একবার 4-5টা দেখে নিই। আলোক চলে এসছে, চলো। এখন বাজে 5:22 আর অ্যাট লাস্ট এবার আমরা গনগনি ছাড়বো, ঘর যাবো আর যাবো এখন কোলাঘাট অ্যাট লাস্ট। এখানে অনেকক্ষণই ছিলাম। অ্যাকচুয়ালি আমরা কোনো জায়গাতেই কেউ বলতে পারবে না অল্প টাইমে চলে এসেছি। সমস্ত জায়গা ভালোভাবে কভার করে তারপরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ঠিক আছে, সারাদিন অনেক ধকল গেছে, অনেক কষ্ট গেছে, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে। এবারে আমরা বাড়ি যা। টাটা গনগনি, আবার আসবো, আবার দেখা হবে। দারুণ জায়গা, এরকম জায়গা কেমন লাগলো? দারুণ জায়গা। ভিডিও অনেকটাই লেন্দি হয়ে গেছে, তাও সবটাই দেখানোর চেষ্টা করেছি। আর ফেরার সময় এরকম অনেক জঙ্গল পেরিয়ে আমাদের আসতে হয়েছে। আর যত যাই হয়ে যাক, আমরা ছিলাম ফুল এনার্জেটিক শুরু থেকে শেষ অবধি। আর সেটাই আমি বারবার দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে। আর আসতে গিয়ে আরও একটা দারুণ জায়গার সন্ধান পাই আমরা। পথের ধারে প্রায় অনেকটা জায়গা জুড়ে ইউক্যালিপটাস গাছ, এই যে সাদা সাদা, এত সুন্দর লাগছিল দেখতে যে ওখানে না দাঁড়িয়ে পারলাম না। ওখানে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও নিই, ফটো টটো তুলি, তারপর ওখান থেকে আবার রওনা দিই। তবে অদ্ভুত সুন্দর ছিল, মানে দারুণ লাগছিল। এরকম এখানে দেখাই যায় না এখন আর। দারুণ। বাইকে যাওয়ার এই একটা সুবিধা, নাম না জানা অনেক নতুন জায়গা এক্সপ্লোর করা যায় যাওয়ার পথে। ইচ্ছা মতো দাঁড়ানো যায়, সেসব জায়গাগুলো অনুভব করা যায়। আসার পথে অন্য রোড বেছে নিয়েছিলাম আমরা। তো যেসব নাম করা জায়গার উপর দিয়ে আমরা এসেছিলাম তার কিছু কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো চন্দ্রকোনা বাজার। এখানকার সবথেকে ইউনিক যে জিনিসগুলো লাগলো সেটি হলো টিনের দোতলা বাড়ি, যেগুলি দেখেই বোঝা যাচ্ছে বেশ প্রাচীন। উপরে কোনো কার্যালয় বা বাড়ি হতে পারে, আর নিচের তলায় তো দোকানই। বেশ অনেকগুলোই চোখে পড়লো এরকম টিনের দোতলা দোকান। সামনে আসছিল ক্ষীরপাই, আর আমরা যাচ্ছিলাম ঘাটালের দিকে। ছোট ছোট খাল নদী তখন থেকেই দেখছিলাম একদম ফুলে ফেপে আছে। যাই হোক, এটি হলো ক্ষীরপাই বাজার। এই যে এই জায়গাটিও খুবই বিখ্যাত একটি জায়গা। আর এখানেও অনেক প্রাচীন দোকান দেখতে পেলাম, ঠিক আগে চন্দ্রকোনা বাজারে যেরকম দেখেছি তেমন। এই যে টিন বা অ্যাসবেস্টাসের দোতলা বা তিনতলা বাড়ি, এগুলো ঠিক কেমন সেটা গিয়ে দেখা হয়নি, তবে রাস্তা দিয়ে দেখে বোঝাই যাচ্ছিল অনেক পুরনো। দারুণ লাগছিল দেখতে। অনেক বিখ্যাত বিখ্যাত জায়গার উপর দিয়ে প্রথমবার যাচ্ছিলাম, আর সেই জায়গাগুলি দেখছিলাম। জায়গাটার নাম হলো বড়দা। বড়দা ঘাটাল, ঘাটালের পাশ। এই জায়গাটির নাম হলো রথিপুর, যেটি ঘাটাল থেকে 2 কিলোমিটার আগে অবস্থিত। এখনই এই চারপাশটা দেখে বুঝতে পারছিলাম সব প্লাবিত, সব ডুবে গেছে। এই যে ব্রিজটা টপকালাম, এখান থেকে কোনো খাল বা নদী বয়ে গেছে, সেটা ছাপিয়ে আশপাশে যত জমি আছে এই যে
সব ডুবে গেছে সব। দেখে বুঝতেই পারছিলাম যে কতটা ভয়াবহ পরিস্থিতি এখানে। আরও এগিয়ে গিয়ে দেখলাম যে বহু বাড়ি এরকম, নিচের তলায় তো নামার পরিস্থিতিই নেই। এই যে রথিপুর, ওখানকার মানুষদের কথা ভেবে সত্যিই খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার ছিল না, জাস্ট দেখা ছাড়া। এতদিন ধরে নাম শুনেছি ঘাটাল ঘাটাল, সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে, আর এই প্রথম সেসব দেখার সুযোগ পেলাম। তারপরই ওপরে সাইনবোর্ডে দেখতে পারলাম এখান থেকে ঘাটাল 2 কিলোমিটার। আর ঘাটালে না গিয়েই, ঘাটালে যাওয়ার আগেই যা যা দেখছি ভাবা যায় না। বন্যা জিনিসটা কতটা ভয়াবহ হতে পারে সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। সেই কখন থেকে এরকম দৃশ্য আমি দেখেই চলেছি, মানে আমরা সবাই দেখছি দুই ধারে। আর আমরা খুব স্লো করে দিয়েছিলাম আমাদের বাইক, খুবই ধীরে ধীরে ওখান থেকে যাচ্ছিলাম। এই রাস্তাটাই হচ্ছে ওখানকার সব থেকে উঁচু জায়গা, আর দুই ধারে যত বাড়ি আছে সেই জমিটা অনেকটাই নিচু। কিছু বাড়ির একতলা পুরোটাই জলের মধ্যে, আবার কিছু পাড়ায় যাওয়ার রাস্তা একদম জলের তলায় চলে গেছে। আর এভাবেই তারা কিভাবে সারভাইভ করছে সেটাই ভাবছিলাম। এরপর আমরা বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে ঘাটালে প্রবেশ করলাম। এই সেতুটি নির্মিত হয়েছে 1367 সালে। খানিক দূর যেতেই সামনে একটি ক্লক টাওয়ার চোখে পড়ল, আর যার সামনে লেখা আই লাভ ঘাটাল। তারপর এক বিশাল গেট দেখতে পেলাম যার উপরে লেখা আপনার যাত্রার পথে শুভেচ্ছা, ঘাটাল পৌরসভা। তারপর আমরা আর কোথাও বাইক স্লো করিনি, এবার সোজা গিয়ে আমরা থেমেছিলাম কোলাঘাটে। আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, আর এখানে আমরা সন্দীপা হোটেল নামে এক হোটেলের সামনে গিয়ে আমাদের বাইক রাখি। এখন বাজে 8:45। আমরা এই সন্দীপ রেস্টুরেন্ট কোলাঘাট এখানে আসলাম, এবার ভেতরে যাবো। যে আমার গাড়ি, কান ফান সব ব্যথা। কানটা ভুলভাবে প্লেসিং হয়েছিল হেলমেটে। হ্যাঁ, প্রচন্ড ব্যথা। এই যে চাউমিন, আমাদের ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার। ওখান থেকে আমরা এগ চিকেন চাও অর্ডার করি, আর সেটা খাওয়ার পরে 8:30টার সময় আমরা সন্দীপা হোটেল ছেড়ে দিই। এখন কি কোথাও দাঁড়াবি? ওই দোকান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই রেস্টুরেন্টে তখন চায়ের ব্যবস্থাটা ছিল না, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম পরে আরও এক জায়গায় দাঁড়িয়ে সেখানে চা টিফিন করব। আর আসার পথে কয়েকটা বেশ ভালো ভালো জিনিস দেখেছিলাম, এই যেমন এই গেটটা, আর তারপর আরও একটু দূর এসে এই দৃশ্যটা, দূরে একটা ট্রেন যাচ্ছে আর আমরা এপাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, দারুণ লাগছিল। তো তারপর আমরা এই রেস্টুরেন্টে, এটার নামটা ঠিক মনে নেই, এখানে এসে চা বিস্কুট খাই, আর তারপর সেখান থেকে সোজা বাড়ি যাই। পরে অবশ্য আরও এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা আর কোনো ভিডিও রেকর্ডিং করা হয়নি। তো যাই হোক, আমাদের পার হেড এই ট্রিপে ওই 1000-1100 টাকা মতো খরচ হয়েছিল, আর প্রচণ্ড এনজয় করেছি। নতুন নতুন বহু জায়গায় গেছিলাম। আপনাদের এই এপিসোড কেমন লাগলো আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।